স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, শেষ হলো ৩ বছর ৩ মাসের পথ চলা। কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। উল্টো রথ টানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব, অংশ নিচ্ছেন ভক্তরা। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। আজ বিকেল ৪টার পরে তার পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনায় কিছুক্ষণের মধ্যে সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতিতে অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। কথা বলবো তার সঙ্গে। নূর, মোহাম্মদ শাহাবুদ্দিন কখন বঙ্গভবন ছাড়বেন কিছু জানতে পেরেছেন কি? আর পরবর্তী কার্যক্রমের বিষয়ে কি ধরনের প্রস্তুতি দেখছেন? হ্যাঁ আনোয়ার, বেশ কয়েকদিন ধরে যে গুঞ্জন চলছিল রাজনীতি অঙ্গনে, সেটা কিন্তু অবশেষে সত্যি হলো। অর্থাৎ দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তো সেই পদত্যাগপত্র আমরা বেশ কিছু সময় ধরে কিন্তু এই বঙ্গভবনের সামনে দাঁড়িয়েছিলাম এবং বিকেল ৪টার কিছু আগে তার যে সামরিক সচিবের গাড়ি যে এখানে তার পদত্যাগপত্র নিয়ে কিন্তু সেই সংসদ সচিবালয়ের দিকে যায় এবং তারপরে যেটা বলছে ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল কিন্তু তিনি ৫ বছর মেয়াদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সর্বোচ্চ যেই রাষ্ট্রপতি পদ তিনি সেখানে নির্বাচিত হয় এবং সেই অনুযায়ী কিন্তু তার যে মেয়াদকাল, সেই মেয়াদকাল কিন্তু ২০২৮ সালের এপ্রিল শেষ হওয়ার কথা। কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে রাজনীতি অঙ্গনে যে বিষয়টি সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, অর্থাৎ তিনি কোন রাষ্ট্রপতি যদি ব্যক্তিগত অভিপ্রায় ব্যক্ত করেন যে তিনি তার শারীরিক সমস্যার কারণে তিনি এই পদে থাকতে রাজি নয়, তিনি কিন্তু সেই কারণেই যেটা আপনি বলছিলেন যে সংবিধানে যে ৩০-৩ যে সংবিধানে যে অনুচ্ছেদ রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি তখনই তার যে স্বাক্ষর কৃত স্পিকারের কাছে জমা দিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো সংসদ সদস্য বা কারো অনুমতির প্রয়োজন পড়ে না এবং এখানে কোনো বাধ্যবাধকতাও নেই সংবিধানে যে কোন রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে কারো কোনো অনুমতিপত্র প্রয়োজন হয়। সেক্ষেত্রে ৮৫৪ সংবিধান যে ৫৪ যে অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা হয়েছে যে যখন কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করেন সেখানে কিন্তু সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হয়। তবে এখানে কোনো সাংবিধানিক শূন্যতা সংবিধানে রয়েছে, যদি কোনো রাষ্ট্রপতি পদত্যাগ করেন সেক্ষেত্রে যেহেতু এখন কার্যকর একটি সংসদ রয়েছে, সেক্ষেত্রে স্পিকার কিন্তু যতদিন পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হয়, সেক্ষেত্রে কিন্তু জাতীয় সংসদের স্পিকার কিন্তু তিনি সেই পর্যন্ত কিন্তু তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এবং তারপরে যখন আরেকটি বিষয় যে সংবিধানের ১২৩-২ অনুচ্ছেদে বলা হয়েছে, তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের একটি মেয়াদ কাল রয়েছে, সেটা হচ্ছে ৯০ দিনের মধ্যে, অর্থাৎ ৩ মাসের মধ্যে কিন্তু এই রাষ্ট্রপতির নির্বাচন দিতে হবে। এবং সেক্ষেত্রে যদি এখন পর্যন্ত আমি যে বিষয়টা বলছিলাম, এখন কিন্তু যে আমরা দেখেছি রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু এখনও বঙ্গভবনে অবস্থান করছেন এবং এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে যারা, তারপর আমরা উৎসুক জনতাও আসলে রয়েছে। তবে এখন পর্যন্ত যে পরবর্তী যেহেতু বিকেল ৫টার নাগাদ সংসদ সচিবালয়, সেখানে স্পিকার, জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজ উদ্দিন আহমদ তিনি
তিনি বিভিন্ন সমসাময়িক যে তার যে রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র জমা তিনি পেয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু আসলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। তারপরেই হয়তো বা আমরা পরবর্তী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু জানতে পারবো। আমি এই মুহূর্তে যে বঙ্গভবনের সামনে রয়েছি, এই বঙ্গভবনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও সাধারণত যেরকম থাকে সেই অনুযায়ী কিন্তু রয়েছে। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, উৎসুক জনতা রয়েছে, সবাই কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আসলে জাতীয় সংসদের স্পিকারের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের পরবর্তী কিন্তু আমরা জানতে পারবো আসলে পরবর্তী প্রক্রিয়াটা কেমন হবে। আনোয়ার, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। জি নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। নির্ধারিত মেয়াদের আগেই পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালে মোহাম্মদ শাহাবুদ্দিন 3টি সরকারকে শপথ বাক্য পাঠ করান। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে, কিন্তু প্রায় 3 বছর 3 মাস এই পদে থেকে বিদায় নিতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পাবনার সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম 1949 সালে। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2017 সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়া হয় তাকে। ছাত্র জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের রয়েছে বিরল এক অর্জন। তিনি শপথ পড়ান 2024 সালের সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারেরও শপথ পড়ান তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্বস্তার সহিত পালন করিব। মোহাম্মদ শাহাবুদ্দিন 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বঙ্গভবন থেকে চলে যেতে চান, তিনি বিদায় নিতে আগ্রহী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 8 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 5টার দিকে প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, চর মেঘনা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদীপথে সাঁতার কেটে 8 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 6 জন নারী ছিলেন। বিজিবির টহল দল ঘটনাটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের প্রবেশে বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা নদীপথে পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হন। উল্টো রথ টানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব। সারা দেশে এই উৎসবে অংশ নিচ্ছেন ভক্তরা। ধামরাইয়ের ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব চলছে। এ উপলক্ষে ধামরাই পৌর এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবার বাড়ি কায়েতপাড়া রথ খোলায় নিয়ে যাওয়া হবে। রথ টানার সময় হাজারো ভক্ত চিনি, কলা, বাতাসা ছিটিয়ে যশোমাধবের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকালে যাত্রাবাড়ি মন্দিরে ঢাক, ঢোল, কাঁসার ঘণ্টা ও উলুধ্বনির মধ্যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাধব মন্দিরের পুরোহিত। গত 16 জুলাই বিকেলে ধামরাইয়ে রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা শুরু হয়।
দর্শক, সাভার থেকে রথযাত্রার আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, উল্টো রথযাত্রা কি শুরু হয়েছে? আর আজ কি কি আনুষ্ঠানিকতা থাকছে আমাদের জানাবেন? জি আনোয়ার, এখনো উল্টো রথযাত্রাটি শুরু হয়নি। আপনি জানেন যে গত 16ই জানুয়ারি যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রাটি প্রথম শুরু হয় এবং রথযাত্রাটি কায়েতপাড়া থেকে টেনে এনে কিন্তু যেটি এখন রয়েছে যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়িতে এই রথটি আনা হয় এবং তারপরে আজকে যেটি উল্টো রথযাত্রার মাধ্যমে এটি শেষ হবে। এবং একটু পরে যেটি আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী যে বিশেষ সহকারী বিজনকান্তি যে তিনি এই রথযাত্রাটি আনুষ্ঠানিকভাবে উল্টো রথযাত্রার টানটি উনি দিবেন এবং তারপরে শেষ হবে যে এই ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা। এবং রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সকাল থেকেই এই মাধবের মন্দিরে কিন্তু এখানে পূজা অর্চনা হয়েছে এবং ভক্তকুলরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন এবং তারা এসে কিন্তু এই মাধবের কাছে তারা তাদের প্রার্থনা তারা দাবি করছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যে আজকে উল্টো রথযাত্রা শেষ হলেও আনোয়ার কিন্তু এই রথযাত্রার যে মেলা, সেই মেলাটি কিন্তু মাসব্যাপী সেটি শুরু হবে। তো একটু পরেই সেই যে রথযাত্রাটি সেটি টান দেওয়া হবে এবং সেই সাথে এখানে লাখো মানুষের একটি ভিড় হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি এখানে প্রায় স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে 3 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তারা দায়িত্ব পালন করছে। সব মিলে যদি বলতে পারি যে শ্রী শ্রী যে যশোমাধবের যে রথযাত্রাটি, সেখানে কিন্তু এই ধামরাই কিন্তু একটি সাত রথ ছিঁড়ে আমরা দেখতে পাচ্ছি। আনোয়ার। হালিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। কমতে শুরু করেছে উত্তরের জেলা গাইবান্ধা ও কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি। এতে ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে সার্বিক বন্যা পরিস্থিতির। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় তিস্তার পানি 7 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তার পানি 4টি পয়েন্টে ধীর গতিতে কমছে। তবে ব্রহ্মপুত্রের পানি 2টি পয়েন্টে স্থিতিশীল রয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ফসলি জমি ও বসতবাড়ি হারিয়ে বাস্তুহারা হচ্ছেন অনেক পরিবার। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে কুয়াকাটা সংলগ্ন বনাঞ্চল নিয়ে প্রতিবেদন। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের গাছ। বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ায় পর্যটক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন খেকোদের আইনের আওতায় আনারও দাবি তাদের। তবে বন কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত লোকবল না থাকায় বন্ধ করা যাচ্ছে না গাছ কাটা। এটি কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউ বাগান। এখান থেকে শত শত ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু ঝাউ গাছ নয়, দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থান থেকে কাটা হয়েছে গাছ। লেম্বুর বন, গঙ্গামতি লেক ও কাউয়ারচর সহ অন্তত 8টি স্থান থেকে কাটা হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পর্যটক ও স্থানীয়রা। যদি গাছপালা সবসময় কেটে নেয়, তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো প্রতিনিয়তই কাটা হচ্ছে। বনাঞ্চল যেভাবে ধ্বংস হচ্ছে, এভাবে ধ্বংস হলে একসময় দেখা যাবে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ে যাবে। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারাই যেতেছে। দিনে রাতে প্রকাশ্যে এই বনগুলো উজাড় করা হচ্ছে। একটি চক্র, একটি মহল, আইন সংস্থাকারী যারা রয়েছে, যারা বন বিভাগের দায়িত্বে রয়েছে, তাদের আসলে উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত করা আসলে এই চক্রটি কারা। বন রক্ষায় লোকবল সংকটের কথা জানান এই কর্মকর্তা। আমাদের আসলে লোকবল খুব কম, সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র
4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সর্বোপরি একজন লোক থাকা দরকার। 2-1 জন লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে সম্ভব না। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়ন এবং বনদস্যুদের আইনের আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সকলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার সমাধান করতে কাজ করছে বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান জানান, ত্রুটি মেরামতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আজ বা আগামীকালকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। ফলে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজে কর্মরত চট্টগ্রাম বিভাগের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, সরকারি কলেজে 5 থেকে 26 বছর ধরে নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েও তারা এখনও বেসরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে চাকুরি করেও তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। মানববন্ধন থেকে 4 দফা দাবি তুলে ধরা হয়। টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। মাছের বাজারও চড়া বলে অভিযোগ করেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কারণ হিসেবে বৃষ্টির কথা বলছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজি কেজি প্রতি কমপক্ষে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা 120 টাকা, ভেন্ডি 100 টাকা, পটল 80 থেকে 70 টাকা, সরষে 160 টাকা, বেগুন 140 টাকা। সবজিগুলো আছে, পটল বলেন, তারপর করলা বলেন, এগুলো অনেক দাম। লাউ কিনছে 60 টাকা, এই লাউ 100 টাকা চায়, একদম 100 টাকা বলতেছে। যেখানে চিচিঙ্গা কিনি আমরা 70 টাকা 80 টাকা, আজকে 100 থেকে 120 টাকা। চাল, ডাল ও মশলার বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহে মশলার দাম ছিল যেমন, এই সপ্তাহে তেমনই আছে, কিন্তু পোলাও চালের দাম অনেক বেশি বাড়ছে। মিনিকেট, পাইজাম, স্বর্ণাগুলো আগের মতোই আছে, কিন্তু নাজিরশালের বাজারটা কেজি প্রতি 1 টাকা করে বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও বেড়েছে এই সপ্তাহে। আদা আপনার গত সপ্তাহে ছিল আপনার 115 টাকা বা 20 টাকা, 20 গ্রাম 30 টাকা, 35 টাকা। রসুন ছিল আপনার 120 টাকা, বিক্রি করতাম 130 টাকা। প্রায় সব ধরনের মাছ আগের সপ্তাহের তুলনায় 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রত্যেক আইটেমে কেজিতে 100 টাকা করে বাড়ছে। রুই মাছ 5 কেজি হলে 500-600 টাকা কেজি, কাতল মাছের একই অবস্থা। পাইছে হলো 900 টাকা কেজি, বাটা হলো 500, কোরাল হলো এটা 1000, এটা 1100 বড়টা। প্রত্যেকটা মাছে কেজিতে 100-150 টাকার মতো বেশি আছে। এই সপ্তাহে গরুর মাংস 850 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ভারতে প্রশ্নপত্র ফাঁসে কাণ্ডে চলমান বিক্ষোভের মধ্যে অবশেষে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নিরপেক্ষ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কিছুতেই শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর গতরাতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। দোষীদের বিচার প্রক্রিয়া শুরুর জন্য সোমবার লোকসভায় একটি বিল পেশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর ফলে শুক্রবার সকাল থেকে দিল্লির 17টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেষ হলো 3 বছর 3 মাসের পথ চলা। কুষ্টিয়া সীমান্ত দিয়ে 8 জনকে পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। উল্টো রথ টানের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব। অংশ নিচ্ছেন ভক্তরা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।